নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। একরাশ অস্বস্তি আর সামান্য একটু স্বস্তি নিয়ে ঘণ্টাখানেকের এই সফর শুরু করছি। সামান্য স্বস্তি তার কারণ যে মুহূর্তে আমরা অনুষ্ঠান শুরু করতে চলেছি আমি খবর পেলাম যে হাওড়ার বার্ন স্ট্যান্ডার্ড সেখানে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলছিল। আজকে কর্তৃপক্ষ সেখানে এই মুহূর্তে পৌঁছেছেন এবং আগামীকাল থেকে এই সাসপেনশন অফ ওয়ার্ক উঠে যাচ্ছে, উৎপাদন শুরু হবে। সামান্য স্বস্তি কিন্তু একরাশ অস্বস্তি তার কারণ ঘটনাটা চূড়ান্ত পর্যায়ে অস্বীকার। কি হয়েছে আপনারা সকলেই জানেন। জেনারেল ম্যানেজারকে এই কারখানার মধ্যে বেধড়ক মারধর করা হয় এবং কোনো সাধারণ শাসক দলের কর্মচারী সমর্থক নয়, একেবারে পদস্থ নেতাদের বিরুদ্ধে অভিযোগ। এখানেই শেষ নয়, রাজ্যের সর্বোচ্চ কর্তৃ মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলে দিয়েছেন যে মারপিট হয়নি, তর্কাতর্কি হয়েছে, বচসা হয়েছে। যেখানে সর্বোচ্চ নেতৃত্ব এই কথা বলেন তখন সেখানে কী বা অভিযোগ আর কেই বা অভিযুক্ত। সুতরাং এই রাজ্যে ট্র্যাডিশন মেলে এখনো পর্যন্ত 24 ঘন্টা পরেও একজনও গ্রেফতার হয়নি। আমরা ব্রুকনি জুট মিলের সেই ঘটনা দেখেছি, আমরা কিছুদিন আগে সোনালী চা বাগানের মালিককে খুন হতে দেখেছি। আর রাজ্যের শিল্প পরিস্থিতির কফিনে যদি এই রকম আরেকটা পেরেকের সম্ভাবনা হয় তাহলে এ রাজ্যের সচেতন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ শিউরে উঠবে, এ নিয়ে কোনো সংশয় নেই। সেই নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান। আমাদের আজকের বিষয় রাষ্ট্রায়ত্ত সংস্থায় শাসকের গুন্ডাগিরি, বার্ন স্ট্যান্ডার্ডের তালা ঝুলিয়ে শিল্প কফিনে আর এক পেরেক। আমার সঙ্গে আলোচনার জন্য একদিকে রয়েছেন গোলক হরিনাগ, ডিজিএম বার্ন স্ট্যান্ডার্ড, আছেন সর্দার আমজাদ আলী, আইনজীবী এবং কংগ্রেস নেতা, আছেন এন.কে. মাইতি, প্রাক্তন এমডি, পশ্চিমবঙ্গ পরিকাঠামো উন্নয়ন অর্থ নিগম। আমার অন্যদিকে রয়েছেন শ্রুতিনাথ প্রহরাজ, অধ্যাপক, আছেন প্রাক্তন সাংসদ, বিজেপি নেতা বিক্রম সরকার এবং শিক্ষক বিজন সরকার, এবং এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। আমরা ওদের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে এই যে ঘটনা আমাদের সত্যি সত্যি শিহরিত করেছে, আমরা শিউরে উঠেছি এই রাজ্যের বর্তমান অবস্থায় শিল্প পরিস্থিতির আরও অধোগতির সম্ভাবনায়। দেখাবো সেই ঘটনা। তৃণমূলের দৌড়ার থেকে রাজ্যে নিরাপদ নয় রাষ্ট্রায়ত্ত সংস্থার কারখানাও। বার্ন স্ট্যান্ডার্ডে অশান্তি, আধিকারিকদের টেনে হিঁচড়ে বার করে মারধরের অভিযোগ এবার উস্কে দিল এই প্রশ্নটাই। কাজে পুনর্বহালের দাবিতে বার্ন স্ট্যান্ডার্ড কারখানার সামনে সপ্তাহখানেক ধরে অনশন করছিলেন কর্মচ্যুত অস্থায়ী শ্রমিকরা। অভিযোগ, বুধবার মধ্যস্থতার নামে সেখানে গিয়ে তাণ্ডব বাঁধান তৃণমূল নেতারা। ঠিক কি ঘটেছিল বুধবার? প্রত্যক্ষদর্শীদের দাবি, সকাল থেকেই দফায় দফায় কারখানার গেটের সামনে ভিড় জমান তৃণমূল নেতারা। দুপুর গড়াতে সেখানে চলে আসেন হাওড়া পুরসভার তৃণমূল চেয়ারম্যান অরবিন্দ গুহ এবং 3 মেয়র পরিষদ শান্তনু বন্দ্যোপাধ্যায়, গৌতম চৌধুরী ও শ্যামল মিত্র, যাদের সঙ্গে শ্রমিক আন্দোলনের কোনো সম্পর্কই নেই। তৃণমূল নেতারা শটান কারখানার জেনারেল ম্যানেজারের সঙ্গে বৈঠক করতে চলে যান। প্রত্যক্ষদর্শীদের দাবি, কথায় কথায় জেনারেল ম্যানেজার শান্তনু সরকারের সঙ্গে তৃণমূল নেতাদের বচসা বেঁধে যায়। জিএমকে উদ্দেশ্য করে শুরু হয় অশ্রাব্য গালিগালাজ। কথাবার্তা বলে আমাকে প্র্যাকটিক্যালি ওখান থেকে ড্র্যাগ করে নিয়ে আমার অফিস থেকে ফার্স্ট ফ্লোরে আমার নিউ বিল্ডিংয়ে ওখান থেকে ড্র্যাগ করে গেট নাম্বার 2-তে নিয়ে যেখানে অনশন ওরা করছে সেখানে আপনি আপনার বলুন এদের নিয়ে কী চিন্তা ভাবনা করছেন। আমি বললাম যে আমার এই মুহূর্তে কিছু করার নেই। তাতে ওরা মানে আরও অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করে এবং আমাকে ম্যানহ্যান্ডেল করে। জিএম শান্তনু সরকার প্রতিবাদ করতেই রুদ্রমূর্তি ধারণ করেন তৃণমূল নেতারা। অভিযোগ, শান্তনু সরকারকে তাঁরা হিড়হিড় করে টানতে টানতে নিয়ে যান প্রায় 20 মিটার দূরে কারখানার মূল দরজার সামনে। সেখানেই বেধড়ক মারধর করা হয়। ম্যানেজারকে এভাবে মার খেতে দেখে তাঁকে বাঁচাতে যান ডেপুটি জেনারেল ম্যানেজার দেবাশিস ভট্টাচার্য। অভিযোগ, তাঁকেও মারধর করে কার্যত গলা ধাক্কা দিয়ে কারখানার দরজার বাইরে বার করে দেওয়া হয়। জিএমকে ওখান থেকে জিএমের ঘরে টেবিলে কাগজপত্র ফেলে দিয়ে হ্যাঁচড়ে জিএমকে বাইরে নিয়ে আসে। জিএম হচ্ছেন শান্তনু সরকার, ওনাকে অ্যাসল্ট করতে করতে গেট নাম্বার 2 আসে। গেট নাম্বার 2-তে আসার পরে তো একটা কেওস হয়। কেওস হওয়ার পরে ওনাকে রাস্তায় নিয়ে আসেন, রাস্তায় নিয়ে এসে ওনাকে দাঁড় করান এবং ওনাকে ফের অ্যাসল্ট করেন। এই পুরো ঘটনার ছবি ধরা পড়ে কারখানায় লাগানো সিসিটিভি ক্যামেরায়। কিন্তু কর্তৃপক্ষের অভিযোগ, মারধরের ফুটেজটি জোর করে কম্পিউটার থেকে মুছে দিতে বাধ্য করেন অভিযুক্ত তৃণমূল নেতারা। বার্ন স্ট্যান্ডার্ডের কারখানার গেটের উল্টো দিকে হাওড়ার পুলিশ কমিশনার অজয় রানাডের অফিস। তার সত্ত্বেও এমন ঘটনা কিভাবে ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনার পর কারখানার জিএম এবং ডিজিএম আলিপুরের সংস্থার সদর দপ্তরে চলে আসেন। রাতে জেনারেল ম্যানেজার হাওড়া থানায় গিয়ে 7 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সুনীত হালদারের সমিত সেনগুপ্ত রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া।
আমি ঘটনাটা দেখলাম মিস্টার নাগা। প্রথম প্রশ্ন আপনার কাছে আমার যেটা থাকবে সেটা হচ্ছে এই ফুটেজ ডিলিট করার, তার কারণ এই ফুটেজ রীতিমতো চ্যালেঞ্জের সুরে সরকার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে কোথায় ফুটেজ, কোথায় ফুটেজ। আপনি কিছু বলবেন কি করে এই ফুটেজ ডিলিট হলো, কারা করলো? আমাদের যে ইলেকট্রনিক অ্যাটেন্ডেন্স সিস্টেম আছে সেই সিস্টেমের সঙ্গে এই ক্যামেরাটা লাগানো আছে। ন্যাচারালি এই ফুটেজটা এত সহজ নয় যেটা ডিলিট করে দেওয়া যাবে। আচ্ছা, কারণ হচ্ছে যদি এই এত সহজ থাকে তাহলে আমরা এতগুলো লোকের অ্যাটেন্ডেন্স, যে কোনো লোকের ইচ্ছে যে কোনো ডিলিট হয়ে যাবে, আমি তার মাইনে দেবো কি করে, তার পয়সা দেবো কি করে। সেই জন্য আমার দৃঢ় বিশ্বাস হয়তো প্রাইমা ফেসি সামনে কোনো একটা কিছু করে দেখানো হয়েছে ডিলিট হয়েছে, কিন্তু এটা আদৌ ডিলিট হয়নি, এটা সিস্টেমে আছে। টেকনিশিয়ান যারা তাদের আমরা বলেছি নিঃসন্দেহে তদন্তের ক্ষেত্রে আশাব্যঞ্জক কথা। আপনি আমায় বলুন যে আগামী কাল থেকে সৌভাগ্যের বিষয় যে আবার খুলে যাচ্ছে, কিন্তু এখানে সমস্যাটা এক রয়ে গেল এবং কতটা নিরাপত্তাহীনতায় আপনারা ভুগবেন যারা এইভাবে প্রহিত হলেন এবং তারপরে এখনো পর্যন্ত প্রশাসনিক সুবিচার পেলেন না। যেটা বলেছেন আপনি ঠিক কথাই, আমাদের অফিসাররা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে, কিন্তু এটা সরকারি সংস্থা, ভীত সন্ত্রস্ত হলে চলবে না। এর সঙ্গে এই মুহূর্তে হাওড়া কারখানায় 800 লোকের রুজি রোজগার জড়িয়ে আছে, সেই জন্য আমাদের কারখানা যত তাড়াতাড়ি পারি আমরা খোলার চেষ্টা করছি এবং খুলবো এবং কারখানাটা সুস্থ শান্তিতে চালাবো। অবশ্যই সেখানে যদি লোকাল পুলিশ, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আমাদের চলার ক্ষেত্রে সহযোগিতা করে। এখানে আমার আরেকটা প্রশ্ন থাকবে, আপনাদের এফআইআর আমি দেখছিলাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, হাওড়া জেলার হিসেবে দেখলেও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম রয়েছে। গৌতম চৌধুরী আছেন নিজে মেয়র পরিষদ জঞ্জাল, আপনারা নাম দিয়েছেন শ্যামল মিত্র, আমি এফআইআর নামে বলছি মেয়র পরিষদ নিকাশি। আমি বলছি এই নেতারা কি সেখানে উপস্থিত ছিলেন, কিভাবে তারা এই ঘটনার সঙ্গে যুক্ত? অবশ্যই এই নেতারা দলবল নিয়ে 15 থেকে 20 জনের একটা দল নিয়ে সিনিয়র জেনারেল ম্যানেজার মিস্টার শান্তনু সরকারের চেম্বারে যান, যেটা ওনার অফিসটা নিউ বিল্ডিং এর ফার্স্ট ফ্লোর। সেখানে গিয়ে মিস্টার রমেশ কাশিকার বলে এক ভদ্রলোক, উনি ওই আন্দোলনের সঙ্গে যুক্ত এবং ওদের সঙ্গে যুক্ত, উনি গিয়ে ওনাদের সকলের ইন্ট্রোডাকশন করিয়ে দেন। এই ইন্ট্রোডাকশন করে দেওয়ার পর হঠাৎ সেখান থেকে একটা আওয়াজ ওঠে যে আপনি কিচ্ছু করছেন না, আপনি এখানে বসে আছেন, চলুন আপনি ওখানে গিয়ে দেখুন কি হচ্ছে। এই বলে ওখান থেকে ম্যান হ্যান্ডেল করে ড্রাগ করে ওখান থেকে টেনে নিয়ে ওনার কলার ধরে খেমচে নিয়ে যায় এবং রাস্তায় ওনাকে 2-1 চট থাপ্পড়ও মারা হয়। আরেকজনের নামও এসেছে, ডেপুটি ম্যানেজার দেবাশিস ভট্টাচার্য, তাকেও ধাক্কাধাক্কি করা হয়েছে, ম্যান হ্যান্ডেল হয়েছেন। দেবাশিস ভট্টাচার্য ওনার সঙ্গে ছিলেন। আমার এখানে আমি দুটো নাম বললাম, গৌতম চৌধুরী এবং শ্যামল মিত্র। আর কেউ ছিলেন রাজনৈতিক নেতা স্থানীয়? যেটা আমরা তো অলরেডি আমাদের যে একটা এফআইআর থানায় দিয়েছি সেখানে আমরা নামগুলো বলেছি, সেই নামের মধ্যে 7-8 জনের নাম আছে। এর বাইরে যারা ছিল তাদের আমরা আইডেন্টিফাই করতে পারিনি, ন্যাচারালি আমরা নাম দিতে পারিনি, তাদের ক্ষেত্রে আমরা লিখেছি আদার্স। অত্যন্ত পদস্থ নেতা, কোনো সন্দেহ নেই। মেয়র পরিষদ একাধিক, 2 জন মেয়র পরিষদের নাম এখানে এসেছে। আমি দ্রুত আপনাদের দেখাবো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কি প্রতিক্রিয়া দেখুন। কথা বলতে গিয়েছে, তাদের বলা হয়েছে গেট আউটে, এসব শুনেছি আমি, যে আমি যেটা ক্রস চেক করেছি 3 বার, আমি 3 বার 3টে সোর্স থেকে ক্রস চেক করেছি। মারপিটের কোনো ঘটনা ঘটেনি, তর্কাতর্কি হয়েছে, ইয়েস আর্গুমেন্ট হয়েছে, তর্কাতর্কি হয়েছে, কিন্তু মারপিটের ঘটনা ঘটেনি। আর যদি ঘটতো আপনারা কেউ না কেউ তো একটা কোনো দেখাতেন, ছবি দেখাতে তো পারেননি। আজকাল তো মোবাইল ঘরে ঘরে আর পকেটে পকেটে, আজকাল সবাই তো রিপোর্টার আর সবাই ফটোগ্রাফার, সেলফি চলছে। তবুও আমি বলি কোনো ঘটনা সেরকম ঘটেনি, কিন্তু আমি চিফ সেক্রেটারিকে বলেছি যে আপনি বার্ন স্ট্যান্ডার্ডের এমডির সাথে কথা বলুন। আমি এক এক করে আসবো। গেট আউট বলা হয়েছিল আপনাদের তরফ থেকে, অভিযোগ না, এরকম কোনো প্রমাণপত্র নেই। আমাদের সিনিয়র জিএম মিস্টার শান্তনু সরকার গেট আউট বলেছেন। গেট আউট বললে মারধর করা যায়? সুমন, এই থানায় যে অভিযোগ করলেন তো মুখ্যমন্ত্রী বলছেন কোনো মারধরের কথা? আগেই বলে দিলেন, যদি আবার বলছেন যে মুখ্য সচিবকে পাঠাবেন, নিজে ডিক্লেয়ার করে দেওয়ার পরে মুখ্য সচিব দেখার কোনো থাকে কিনা। আচ্ছা, কোনো মোবাইলে বা ইত্যাদিতে আপনারা তোলার মানে নাকি এতটাই হতচকিত হয়েছিলেন? সেলফি কি করে হয়? ব্যাপারটা হচ্ছে কালকে ঘটনা হওয়ার পর থেকে আমরা এত ডিস্টার্ব হয়েছিলাম, আমরা মোবাইলে আছে না আছে এই ব্যাপারটা নিয়ে আমরা মন দিতে পারিনি। প্র্যাকটিক্যালি হোল ডে আমরা ডিস্টার্ব। জিএম কে সরকারি হসপিটাল পুলিশের কাছে যখন এফআইআর হয়েছে রাত্রি
11:30টার সময় ওখান থেকে ছাড়া পেয়েছে, সকালে এসছে, আসার পরে আমরা জিএমকে পুলিশের এই সরকারি হসপিটাল নিয়েছে মেডিকেল রিপোর্ট করাতে। এইসব করতে করতে উনি যখন মেডিকেল রিপোর্ট করে ফিরলেন 4টার সময়, তারপরে আমরা ভাবনা চিন্তা করছিলাম যে হার্ড ডিস্কটা আছে সেটা কি করে আনা। ন্যাচারালি আমি যদি হার্ড ডিস্ক পেয়ে যাই, আমার মোবাইলে ফটো নিয়ে আমি অত ইন্টারেস্টেড নই, যার জন্য আমার মোবাইলে ফটো সম্বন্ধে আমরা কোনো চিন্তা ভাবনাই করিনি। মোবাইলে ফটো একদমই ভাবেননি একেবারে। আমি বাবুল সুপ্রিয়র কাছে যাব, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। বাবুল, তুমি শুনলে ঘটনাটা, তুমি নিশ্চয়ই জানো, এবং তারপরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়া দেখালাম, তোমার কি প্রতিক্রিয়া? প্রথম প্রতিক্রিয়া হচ্ছে যে যাদের নামে এফআইআর করা হয়েছে বা যে সুনির্দিষ্টভাবে যাদের নাম করা হয়েছে, আমি এই মুহূর্তে জানতে চাইবো যে তাদের বিরুদ্ধে কোনো রকমের, তাদের মধ্যে কেউ গ্রেপ্তার হয়েছেন কিনা। যদিও মুখ্যমন্ত্রীর কথা শুনে আমার যেটা মনে হলো, তাতে এক্ষেত্রে সবচেয়ে বড় অপরাধ বোধহয় মোবাইল ফোনে রিপোর্টিং না করাটা। ঘরে ঘরে রিপোর্টার উনি যেটা বললেন তাতে সার্কাজম আছে, বাট মূল প্রশ্নটা হচ্ছে যে উনি বলছেন, উনি আবার যেটা বলে দিলেন যে মুখ্য সচিবকে উনি পাঠাবেন, কিন্তু তার আগেই যেটা মানে যে বিচারটা আমরা টিভিতে এত বছর ধরে দেখে আসছি, যে বিচারটার পরে পুলিশ জানে যে মুখ্যমন্ত্রী শেষ কথা বলে দিয়েছেন, মমতা ব্যানার্জি শেষ কথা বলেন, সেটা মদনবাবু থেকে আরম্ভ করে সব নেতারা বারবার আমাদের মনে করিয়ে দেন, উনি শেষ কথা বলে দিয়েছেন যে কিচ্ছু হয়নি, সামান্য আর্গুমেন্ট হয়েছে, এটা যদি মেজর কিছু হতো আপনারা মোবাইল ক্যামেরাতে কেউ না কেউ তুলে দেখাতো। এটা মুখ্যমন্ত্রী বলেছেন, তো অন রেকর্ড উনি বলেছেন। তো এটা হচ্ছে ওনার বিচার, উনি শেষ কথা বলে দিয়েছেন। এরপর পুলিশের আর মানে পুলিশের কি হিম্মত আছে যে ওটাকে, আমি খুব লজিকে বলছি যে ওটাকে ইনভেস্টিগেট করে বলা যে না মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা ঠিক নয়, অ্যাকচুয়ালি রাস্তায় ফেলে মারধর করা হয়েছে, এটা কি পুলিশ করতে পারবে? এবং এইখানে কিন্তু পুরো সমস্যাটা পশ্চিমবঙ্গে লুকিয়ে আছে। মুখ্যমন্ত্রী ইজ অফেন পুটিং দ্য চ্যারেট বিফোর দ্য হর্স, এবং যে ক্ষেত্রে ওনার বলা উচিত যে আমি ঘটনাটার তদন্তের আদেশ দিয়েছি, সেটা না বলে উনি সমস্ত ঘটনাতেই একই কথা বলছেন। সেটা আমার কনস্টিটিউয়েন্সিতে শ্যামসেলি হোক বা অন্যান্য কোথাও উত্তরপাড়াতে ম্যানেজারকে মারধরের ঘটনা হোক, এর মধ্যে একটাই হচ্ছে লিঙ্ক সুমন, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ঘটনায় সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে শাসক গোষ্ঠী তৃণমূলের নেতাদের নাম একদম পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে এবং অপরাধী বা দুষ্কৃতী হিসেবে জড়িয়ে যাচ্ছে। কাজে মুখ্যমন্ত্রী এটা বলা ছাড়া অন্য কোনো রাস্তাও নেই, এবং এটাই উনি রিপিটেডলি বহু বছর ধরে এটাই উনি বলে আসছেন। প্রশ্নটা হচ্ছে এটা কতদিন চলবে, এবং এইটা চলার, এই জায়গায় আমি টাইমস অফ ইন্ডিয়ার খবর বলি, মোবাইল অ্যাপেতে 3 নম্বরে রয়েছে এই নিউজটা, এবং তাতে লেখা রয়েছে জেনারেল ম্যানেজার ড্র্যাগড অ্যান্ড বিটেন আপ, এবং তাতে একটা কার্টুন বা একটা ছবি স্কেচ করা হয়েছে, যেটা ওটা দেওয়া হয়েছে, যে কোনো মোবাইল অ্যাপে খুলে এটা দেখা যাবে। এই যে ব্যাপারটা, when is it going to stop? আর এটা স্টপের কি কোনো মানে থামার কি কোনো লক্ষণ থাকতে পারে? যদি সমস্ত ঘটনা থামার লক্ষণ তুমি বলছো, আমি তোমার এই মুহূর্তে জানাই যে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ বাদ দাও, গ্রেফতার বাদ দাও, এখনো পর্যন্ত এত বড় ঘটনায় গ্রেফতার শূন্য, কাউকে গ্রেফতার করা হয়নি। যে ধারায় ওনাদের এফআইআর এর ভিত্তিতে মামলা শুরু হয়েছে, প্রত্যেকটি জামিনযোগ্য ধারা। বাবুল, আই রিপিট, প্রত্যেকটা বেলেবেল সেকশনে পুলিশ কেস স্টার্ট করেছে, মুখ্যমন্ত্রী তার আগেই তার রায় শুনিয়ে দিয়েছেন। কি হবে এই কেসে বাবুল? কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছ? প্রত্যেকটা বেলেবেল ধারা। আমি তো এটাই তো বলছি। দেখো, আজকে পার্ক স্ট্রিটের যে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, সেখানে মুখ্যমন্ত্রী তুচ্ছ ঘটনা বলার পরে দয়মন্তী সেন উনি বলেছিলেন যে না, এটা মনে হচ্ছে যিনি যেটা হয়েছে তার মধ্যে যেটা বলা হয়েছে সেটা সত্যি নয়। ওনার কি অবস্থা হয়েছে আমরা সেটা নিজের চোখে দেখেছি। আমাকে একটা জিনিস জাস্ট বলো, পলিটিক্স করার দরকার নেই, লজিক্যালি মুখ্যমন্ত্রী যদি অন এয়ার গিয়ে ওনার বিচারটা শুনিয়ে দেন, রায়টা শুনিয়ে দেন, কোন পুলিশ অফিসার জায়গায় গিয়ে এটা কন্ট্রাডিক্ট করার সাহস দেখাবে? টেল মি। ঠিক আছে বাবুল, এই পর্যায়ে তোমার কাছে আমার শেষ প্রশ্ন। আমরা সবাই জানি উইথ আ লার্জার নোট যে অসমে আলফা মুভমেন্ট যখন হয়েছিল 80s-এ, তখন একাধিক শিল্পপতিকে খুন হতে হয়, অপহৃত হতে হয়, তারপর আজ অবধি 25 বছর কেটে গেছে, এখনও শিল্পপতিরা, অধিকাংশ শিল্পপতিরা অসম শুনলে যথেষ্ট দ্বিধায় ভোগেন এবং সেখানে শিল্প হয় না। পশ্চিমবঙ্গ কি এই ধরনের অন্ধকার থেকে অন্ধকারতম একটা ভবিষ্যতের দিকে এগোচ্ছে? এটা সবচেয়ে বড় প্রতিফলন তো ম্যাথামেটিক্স। পশ্চিমবঙ্গে কোন শিল্পপতি এসে পশ্চিমবঙ্গে শিল্প নিয়ে আসার অঙ্গীকার করেছেন বা কত টাকা এসছে, এটা যদি আমরা ম্যাথামেটিক্স বা অ্যাকচুয়াল ফ্যাক্টস দেখি তাহলে এর উত্তর পাওয়া যাবে। 2 নম্বর হচ্ছে মুখ্যমন্ত্রী যে সাজেশনটা দিয়েছেন, আমার খুব দুঃখ হচ্ছে যে যখন আমি কলকাতার ওই শিল্প মেলা বা যেখানে বিজনেসম্যানদের একটা সামিট হয়েছিল, সেখান থেকে তারা যখন ফিরে যাচ্ছেন, ক্যালকাটা বন্দরের লাউঞ্জে বসে ওনারা যে আলোচনাটা করছিলেন, হাসি ঠাট্টাটা করছিলেন, আমার উচিত ছিল এটিকেটের সমস্ত
দেয়াল ভেঙে ওই পুরো আলোচনাটা মোবাইলে রেকর্ড করা, যেটা উনি বললেন যে ঘরে ঘরে জার্নালিস্ট হয়ে গেছে, ওটা যদি আমি তোমার প্রশ্নের উত্তরে টিভিতে চালাতে পারতাম তাহলে পশ্চিমবঙ্গ শিল্পের বিনিয়োগ তো ছেড়ে দাও, শিল্পের পশ্চিমবঙ্গের পিকচারটা কি শিল্পপতিদের ফ্রেম অফ মাইন্ডে সেটা পরিষ্কার হয়ে যেত। আমি মানে কি বলবো, আই এম হ্যাপি যে ওই এটিকেটের ব্যারিয়ারটা আমি ভাঙিনি, যদি ভাঙতাম তাহলে ওই শিল্পপতিরাও কিন্তু অনেকে খুব লজ্জায় পড়ে যেতেন যে ধরনের হাসি ঠাট্টা হচ্ছে। ধন্যবাদ, ধন্যবাদ বাবুল। আমি শ্রুতিনাথ বাবুর কাছে আসবো। শ্রুতিনাথ বাবু, কোট আনকোট ঠিক যেরকম বাবুল পার্ক স্ট্রিটের কথা বলছিল, ছোট ঘটনা, তুচ্ছ ঘটনা, আজকে বলছেন সেরকম কোনো ঘটনা ঘটেনি, তর্কাতর্কি বচসা এইটুকুই, আবার সেই সাজানো ঘটনার তত্ত্ব। 1, 2 হচ্ছে আজকে সমস্ত সংবাদ মাধ্যমে আপনি দেখবেন শিরোনাম যে এই ফুটেজটা লোপাট করে দেওয়া হয়েছে ইত্যাদিতে। সেই জন্য জেনে শুনেই কি চ্যালেঞ্জ ছোড়া হলো যে কোথায় ফুটেজ? মানে সমস্ত অপরাধ পশ্চিমবঙ্গে কি ফুটেজ করে রাখতে হবে যারা নিগৃহীত মানুষদের? শুধু চ্যালেঞ্জ মানে মার খেতে খেতে এক হাতে মোবাইলে ছবি তুলতে হবে? এই তো আমি কি করে বললেন মাননীয় মুখ্যমন্ত্রী, সেটাই আমাদের সবার কাছে প্রশ্ন যে এই ধরনের একটা ঘটনা ঘটলো, এবং যদি মূল ক্যানভাসটা আমরা দেখি কোন সময়ে ঘটছে এই ধরনের একটা পাবলিক সেক্টর আন্ডারটেকিং এ, ওদিকে দক্ষিণে চেন্নাইয়ের কাছে নোকিয়া, ফ্লক্সনক্স, তারপরে টিসিএস, প্রায় 50,000 বেসরকারি সংস্থায় সিন্ডিকেট তোলাবাজি দেখেছি। ক্যানভাসটা দেখো, যখন এই শাসক দলের গুন্ডামিটা চলছে তখন যে ক্যানভাসে এই আঁচড় চলছে, ক্যানভাসটা তো খুব সুখকর না। 25 বছরের আশেপাশে ছেলে মেয়েগুলোকে বসিয়ে দেওয়া হয়েছে, প্রায় 50,000 কর্মচারী তাদের কাছ থেকে বসিয়ে দেওয়া হয়েছে, এরকম একটা পরিস্থিতি। আমাদের রাজ্যের পরিস্থিতিটা যদি দেখি এই সময়, একের পর এক হলদিয়া বন্ধ, হলদিয়া ডাউন স্ট্রিমে যতগুলো প্লাস্টিক কারখানা তারা পলিমার পাচ্ছে না, বন্ধ হয়ে গেছে। অনেকগুলো অনেক শ্রমিক কর্মচারী ভবিষ্যৎ বিপন্ন ওখানে। আমি যে এলাকায় থাকি মোটরে, একটু আগে বাবুল সুপ্রিয় বললেন হিন্দুস্তান মোটরস বন্ধ, সাসপেনশন অফ ওয়ার্ক, সেখানে ওয়ার্কারদের ভবিষ্যৎ কোন জায়গায় যাবে জানা নেই। রাজ্য সরকার এই সমস্ত ঘটনার সাক্ষী। বাবুল সুপ্রিয় যে এলাকার সাংসদ, গোটা দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ শ্মশান হয়ে যাওয়ার জায়গায় চলে যাচ্ছে। তুমি একটু আগে বললে নর্থব্রুক জুট মিলের কথা, এই জুট মিলগুলো, দেখো 59টা তো জুট মিল এখন চলছে। তুমি যদি হিসেব করে দেখো, প্রায় 4.25 লাখ জুট মিলের কর্মচারী, শ্রমিক কর্মচারী, আর এর পেছনে আছেন প্রায় 40 লক্ষ পাট চাষী। তার মানে এতজনের জীবন জীবিকা ভবিষ্যৎ যুক্ত, যেখানে আমার এই মাননীয় মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, আমার কেমন যেন মনে হচ্ছে এই দায়িত্বজ্ঞানহীনতাই আজকে রাজ্যে, তোমরা যে টাইটেলটা দিয়েছ না, কফিনে আওয়ার একটা পেরেক পোতা হলো, শিল্পর গোটা পরিস্থিতিটাকেই নষ্ট করে দিয়েছে, গোটা পরিস্থিতি। আমি শোন একটা তথ্য দিই, বাবুল সুপ্রিয় জানতে চাইছিলেন বলে বলি, এরা যে দাবি করেন মানে বাম জমানার থেকে শিল্পে বিনিয়োগ গড়ে, আমি আমার বলছি না, বিজন আছে এক্ষুনি ফোঁস করে উঠবে, বিজনেস স্ট্যান্ডার্ডে বেরিয়েছে সর্বশেষ তথ্য, 97% বিনিয়োগ নেমে গেছে, 97% বিনিয়োগ নেমে গেছে। এর প্রত্যক্ষ ভুক্তভোগী কারা? আমার রাজ্যেরই লেখাপড়া জানা ছেলে। একদম একদম সুতিনাথ বাবু যেটা বলছেন যে একদিকে যেরকম শিল্পের ছবিটা নিঃসন্দেহে অত্যন্ত উদ্বেগজনক, কিন্তু পাশাপাশি প্রশাসনের যে দায়িত্ব, যে ভূমিকা, সেটা কতটা পালন হচ্ছে, নাকি প্রশাসনের ভূমিকা পালন হতো যদি অভিযোগ শাসক দলের নেতাদের বিরুদ্ধে উঠতো না? কাদের বিরুদ্ধে অভিযোগ দেখাবো। হাওড়ায় বাসস্ট্যান্ডের কারখানায় 2 আধিকারিককে মারধরের ঘটনায় 7 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। তার মধ্যে প্রথম 2টি নামই হাওড়া পুরসভার 2 মেয়র পরিষদের। মন্ত্রী অরূপ রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত গৌতম চৌধুরী জন্মলগ্ন থেকেই তৃণমূলের সঙ্গে। 1998 সালে তৃণমূল তৈরির সময় তিনি উত্তর হাওড়ায় তৃণমূলের যুব সভাপতি ছিলেন, কিন্তু সাংগঠনিক দক্ষতার কারণে অল্প সময় শীর্ষ নেতৃত্বের নেকনজরে পড়েন তিনি। তারপরই শুরু হয় উত্থান। 2001 সালে যুব তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক করা হয় গৌতম চৌধুরীকে। 2003 সালে তিনি উন্নীত হন যুব তৃণমূলেরই রাজ্য সম্পাদক পদে। 2009 সালে গৌতম চৌধুরীকে উত্তর হাওড়ায় তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট করা হয়। 2013 সালে হাওড়া পুরসভার ভোটে 11 নম্বর ওয়ার্ড থেকে জিতে মেয়র পরিষদ হন তিনি। গৌতম চৌধুরী অবশ্য তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এটা যারা বলছে তারা আমাদেরকে কুলসিত করতে বলছে, করার জন্য এইসব ব্যাখ্যা দিচ্ছে। দায়িত্বপূর্ণ 4 জন লোক মিলে গেছি হাওড়া শহরে, আমরা 4000 লোক নিয়ে ঢুকতে পারতাম। তাহলে
নয়ের দশক থেকে কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন শ্যামল মিত্র। 2008 সালের মাঝামাঝি যোগ দেন তৃণমূলে। তারপরই তাকে হাওড়া জেলা তৃণমূলের সম্পাদক পদে বসানো হয়। 2013 সালে হাওড়া পুরভোটে 26 নম্বর ওয়ার্ডে জিতে মেয়র পারিষদ হন শ্যামল মিত্র। শ্যামল মিত্র কারখানার আধিকারিকদের মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। যদি সিসিটিভি কন্ট্রোলিং যারা করেন তাদেরকে জিজ্ঞেস করুন, যদি আমাদের ফুটেজ যদি পেয়ে থাকেন কোনো, তাহলে সিসিটিভি দেখাতেন। পুলিশও তো ওখানে ভিডিও ক্যামেরা নিয়ে তুলছিল, আমরা দেখছিলাম। তা পুলিশের ভিডিও ক্যামেরা তো আসতে পারতো, তা পুলিশের সিটি পুলিশের ভিডিও ক্যামেরা তো আসেনি। তাই এই খবরগুলো সবই ভিত্তি। প্রত্যাশিতভাবেই দলীয় নেতাদের পাশেই দাঁড়িয়েছেন হাওড়া জেলা তৃণমূলের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায়। মারার কোনো ঘটনা ঘটেনি, ওনারা বলেছেন মারামারি, ওকে মারা হয়েছে। আমাদের যারা রেসপন্সিবল লোক যা গিয়েছিলেন তারা বলছেন না, কোনো রকম গায়ে হাত দেয়নি, উনি বরং দুর্ব্যবহার করেছেন এবং ওদের যারা সিকিউরিটি ছিল তারাই ধাক্কাধাক্কি করেছে আমাদের লোকেদের। যদিও শাসক দলের অভিযোগ মানতে নারাজ বার্ন স্ট্যান্ডার্ড কর্তৃপক্ষ। জিএমের ঘরে টেবিলে কাগজপত্র ফেলে দিয়ে হ্যাঁচড়ে জিএমকে বাইরে নিয়ে আসে। ওনাকে অ্যাসল্ট করতে করতে গেট নাম্বার 2 আসে। গৌতম চৌধুরী যিনি ওনাকে একটা চর মেরেছেন সেটা উনি বলছেন। কর্তৃপক্ষের তরফে দায়ের এফআইআরে আরও নাম রয়েছে। হাওড়া পুরসভার 29 নম্বর ওয়ার্ডে তৃণমূলের সভাপতি রাজন সিংহ, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বুদ্ধদেব সরকার, বার্ন স্ট্যান্ডার্ড কারখানায় তৃণমূলের কর্মী সংগঠনের সহসভাপতি আকাশ মল্লিক, রমেশ কাসিকর এবং সংগঠনের সহ সম্পাদক দেবাশিস চক্রবর্তী। ইতিমধ্যেই বুধবারের অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগে আকাশ মল্লিক ও দেবাশিস চক্রবর্তীকে সাসপেন্ড করা হয়েছে। তবে পুলিশ 2 মেয়র পরিষদ সহ সব অভিযুক্তের বিরুদ্ধেই জামিনযোগ্য ধারায় মামলা রুজু করেছে। সুনীত হালদার, সমিত সেনগুপ্ত, অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। আমজাদ, আপনি আমায় বলুন, ফুটেজ নিয়ে চ্যালেঞ্জ শোনা হচ্ছে। নদিয়ার তেহট্টে আমি মনে করিয়ে দেবো, যখন সংবাদ মাধ্যম গুলি চালানোর ফুটেজ দেখালো তখন রাইটার্স বিল্ডিং থেকে অফিসিয়ালি বলা হয়েছিল যে এই ছবি কি করে সংবাদ মাধ্যমের হাতে এলো, কোন অ্যাঙ্গেল থেকে কিভাবে মিডিয়া ফুটেজ পেল, এবং বিচার বিভাগীয় তদন্তের আওতায় সেটা আসবে বলে ঘোষণা করা হলো। মানে সংবাদ মাধ্যম ফুটেজ পেলে এমন ভাব দেখানো হয় যেন তারা খুব অপরাধ করে ফেলেছে। আর ফুটেজ ছাড়া অপরাধ প্রমাণ, মানে আমি বলছি তাহলে তো মহেঞ্জোদারো হরপ্পার সভ্যতার ফুটেজ অন্তত এবিপি আনন্দের লাইব্রেরিতে নেই, পলাশির যুদ্ধ নেই, সিপাহী বিদ্রোহ নেই, এগুলো হয়নি। আমি জানি না, আমার লাইব্রেরিতে নেই। দেখো সুমন, কথাটা হলো যে ফুটেজ দেখে প্রমাণ করতে হবে কেন? সেখানে প্রত্যক্ষদর্শী সেই মানুষটা তো পাশে দাঁড়িয়ে রয়েছেন আমার, তিনি নিজে তো বলছেন। আজকে যদি আমরা যে সুমন, তুমি যদি তাকে জিজ্ঞেস করো, এই গৌতম চৌধুরী, শ্যামল মিত্র এবং বিশ্বাস করতে হবে না, একটা প্রপার তদন্ত হোক, তদন্ত করে দেখুন সত্যি না মিথ্যে, দুধ না জল। না, তাকে যদি জিজ্ঞেস করা হয় যে আচ্ছা এই যে গৌতম চৌধুরী, শ্যামল মিত্র, আপনার জেনারেল ম্যানেজারের সঙ্গে কোনো শত্রুতা আছে? এফআইআরে তাদের নাম করলেন, কোনো শত্রুতা আছে? আমি যদি জিজ্ঞেস করি যারা এই কথাটাকে বলছেন, হাওড়া কি কমিশনারেট আছে নাকি পুলিশের, যে মশাই 5 জনের অধিক মানুষ গিয়ে যদি একটা লোককে মারধর করে, যদি শাসানিও দেয় 147টা এবং 506টা, সেখানে কি যোগ হয় না? দুটোই তো জামিন অযোগ্য দ্বারা, কেন সেটা হবে না? আমি যদি জিজ্ঞেস করি মাননীয় মুখ্যমন্ত্রীকে, মুখ্যমন্ত্রীর রোলটা কি হবে যদি তার কাছে একটা মিথ্যে খবরও আসে যে সত্যি এরকম ঘটনা সেখানে কিছু ঘটেনি? মুখ্যমন্ত্রী হিসেবে তার তো একটাই কথা বলা উচিত, তিনি বলবেন যে আইন শৃঙ্খলা রক্ষা করার মালিক তারা বসে আছে, লেট দেম এনকোয়ার, গিভ দেম এ রিপোর্ট, দ্যাটস অল। এটা তো কোনো কথা নয়। বিক্রমদা, আরেকটা কথা আমার খুব খারাপ লাগলো, উনি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, উনি এখানে বলার সময় সুমনের একটা প্রশ্নের জবাবে উনি জবাব দিলেন যে কাল থেকে আপনাদের ওখানে যে কাজকর্ম চলবে আপনারা কিরকম মনে করছেন অবস্থাটা, কতটা নিরাপদ? উনি একটা ডিমার দিলেন, উনি বললেন যদি লোকাল পুলিশ সাহায্য করে তাহলে আমাদের এখানে কাজকর্ম করবে। আমি জিজ্ঞেস করছি, উনি তো ছিলেন, উনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে খুব নিরাপত্তাহীনতা নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এই কি বলে তার নিজের অফিস, সেই অফিসে গিয়ে তিনি কাল থেকে কাজ করতে পারবেন? আমরা দেখালাম অজয় রানাদের খুব কাছেই, এই যে বার্ন অ্যান্ড কোম্পানি, একসময় এখানকার ইউনিয়নের আমি প্রেসিডেন্ট ছিলাম, আচ্ছা, এবং এটাকে সরকারি অধিগ্রহণের মধ্যে আনার ক্ষেত্রে আমার রোল অনেক আছে, আই এম নট ক্লেমিং অন দ্যাট। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে, আমি গৌতম চৌধুরী, শ্যামল মিত্র, প্রাক্তন একজন কাউন্সিলর ইত্যাদি ইত্যাদি, তোমরা কি করতে গিয়েছিল ওখানে? এটা যদি শ্রমিকদের দায়িত্ব হয়, এই দায়িত্ব তোমাদের, তোমরা কি করতে গিয়েছো? ওরা কেউ ট্রেড ইউনিয়ন লিডারও না, ইউ আর নোবডি। না, এবং বলছেন যে 4000 লোক নিয়ে যেতে পারবে, আমি সেই কথাটা আসছি, এবং এই কথাটা খুব পরিষ্কার করে বলছেন যে হ্যাঁ খুব 4000 কেন 40,000 লোক নিয়ে যেতে পারে।
বাট দি কোয়েশ্চেন ইজ এখানে যদি কোনো ট্রেড ইউনিয়ন ডিসপিউট থাকে, কোনো ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট যদি থাকে, হোয়ার ইজ ইওর রাইট? তুমি কি করতে যাবে সেখানে? এবং যদি হতে হয় তাহলে এখানে একজন মেয়র পরিষদ হিসেবে, পাশেই তো পুলিশ কর্তার অফিস, গিয়ে সেখানে বলা উচিত দেখুন এই ভদ্রলোক, এখানকার জিএম আছে, এখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আছে, তারা আমাদের ওয়ার্কারদের সঙ্গে বদ ব্যবহার করছে, ইউ কাইন্ডলি টেক দি অ্যাকশন। সেটা না করে আমাদের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে। অত্যন্ত আশঙ্কার, তার কারণ 4000 লোক নিয়ে গিয়ে তাহলে কিসের হুমকি দিচ্ছিলেন মাননীয় নেতা? যে আরেকটা নদ ব্রুক করা গেল না, তার হুমকি আমরা জানি না, কিন্তু আমাদের অত্যন্ত আশঙ্কা জাগালো এই বক্তব্য। ছোট্ট একটা বিরতির পর এই আলোচনা নিয়ে ফিরছে, সঙ্গে থাকুন। বার্ন স্ট্যান্ডার্ডের জিএমকে মারধর করা হয়েছে, এই অভিযোগ একেবারে নিজেই উড়িয়ে দিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। অন্যদিকে আজকে বাংলাদেশ সফর, তার সঙ্গে এক ঝাঁক শিল্পপতিও গেলেন তারা, কিন্তু শিল্পপতি বা শিল্প আসবে তো বাংলায়? প্রশ্নটা রইল। দেখুন, মারপিটের কোনো ঘটনা ঘটেনি। রাজ্যে একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার শীর্ষ আধিকারিকদের কারখানার ভিতরে মারধরের অভিযোগ, তাও আবার হাওড়ার তৃণমূলের মেয়র পরিষদের নেতৃত্বে। কিন্তু শিল্পে এই চরম বিশৃঙ্খলার ঘটনাতেও দলের অভিযুক্ত নেতাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টে বার্ন স্ট্যান্ডার্ডের আধিকারিকদেরই কার্যত মিথ্যাবাদী আখ্যা দিলেন তিনি, ঘুরিয়ে সামনে আনলেন ছোট ঘটনার তত্ত্বকে। কথা বলতে গিয়েছেন, তাদের বলা হয়েছে গেট আউটে, এসব শুনেছি আমি, যে আমি যেটা ক্রস চেক করেছি 3 বার, আমি 3 বার 3টে সোর্স থেকে ক্রস চেক করেছি। মারপিটের কোনো ঘটনা ঘটেনি। তর্কাতর্কি হয়েছে, ইয়েস, আর্গুমেন্ট হয়েছে, তর্কাতর্কি হয়েছে, কিন্তু মারপিটের ঘটনা ঘটেনি। আর যদি ঘটতো, আপনারা কেউ না কেউ তো একটা কোনো দেখাতেন, ছবি দেখাতে তো পারেননি। আজকাল তো মোবাইল ঘরে ঘরে আর পকেটে পকেটে, আজকাল সবাই তো রিপোর্টার আর সবাই ফটোগ্রাফার, সেলফি চলছে। তবুও আমি বলি কোনো ঘটনা সেরকম ঘটেনি, কিন্তু আমি চিফ সেক্রেটারিকে বলেছি যে আপনি বার্ন স্ট্যান্ডার্ডের এমডির সাথে কথা বলুন। কিন্তু বার্ন স্ট্যান্ডার্ড কর্তৃপক্ষ অনেক আগেই অভিযোগ করেছে সিসিটিভি ক্যামেরায় মারধরের যে ফুটেজ ছিল তা জোর করে নষ্ট করে দেন অভিযুক্তরা। ফলে বিরোধীদের প্রশ্ন, এখন কেন তাহলে মুখ্যমন্ত্রী বারবার সেই ছবির ওপরই জোর দিচ্ছেন? এটা কি বিশেষ কৌশল? কারখানা কর্তৃপক্ষের পাশে দাঁড়ানোর পরিবর্তে মুখ্যমন্ত্রী অভিযুক্তদের পাশে দাঁড়ানোয় হতবাক বিরোধী দল থেকে বণিক মহল সকলেই। তাদের একটাই প্রশ্ন, এরপর কি আর কেউ এ রাজ্যে শিল্প স্থাপনের সাহস দেখাবে? যদিও এমনও অনেকেই আছেন যারা বার্ন স্ট্যান্ডার্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থানে অবাক নন। কটাক্ষের সুরে তারা বলছেন, যার চোখে তেলে ভাজাও শিল্প, আবার আঁকাজোকা সিনেমা যাত্রাও শিল্প, তার কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা উচিত নয়। প্রকৃত অর্থে যেটা শিল্পী বলা হয়, সেই শিল্পী সঙ্গীত শিল্পীও হতে পারে, সে ফোক সঙ্গীতও হতে পারে, সে বাউল শিল্পও হতে পারে, সে মাদুর শিল্পও হতে পারে, সে বাঁশ শিল্পও হতে পারে, সে ডোকরা শিল্পও হতে পারে। শুধু কি কাঠের শিল্প, সিমেন্টের শিল্প আর লোহার শিল্পটাই শিল্প? এবার একটা ছোট্ট তেলেভাজার দোকান, আমি আমার পাড়ার কতগুলো তেলেভাজার দোকান চিনি, এইটুকু একটা দোকান, সেখান থেকে বড় বড় 4তলা 5তলা 10তলা সব বাড়ি বানিয়েছে। কয়েকদিন আগেই শহরে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর এই নয়া শিল্পায়ন তত্ত্বকে পুরোপুরি খারিজ করে দিয়েছিলেন অর্থনীতিবিদ প্রণব বর্ধন। মুখ্যমন্ত্রী তো দুমদাম বলে দেন অনেক কিছু, কিন্তু উনি ওকে বুঝিয়ে বললে ওটা বুঝবেন যে খুব বড় শিল্প ছাড়া কর্মসংস্থান হয় না। এদিকে রাষ্ট্রায়ত্ত সংস্থায় তৃণমূলের গুন্ডাগিরির অভিযোগ ঘিরে যখন ফের একবার রাজ্যের শিল্পের আকাশে কালো মেঘ, তখন মুখ্যমন্ত্রী বাংলাদেশের পথে, সঙ্গী গুটি কয়েক শিল্পপতিও। বাংলাদেশে আমরা যাচ্ছি, বিজনেসের একটা গ্রুপ যাচ্ছেন, হর্স নিউক্লিয়াররা সকলেই যাচ্ছেন, ওদের একটা টিম যাচ্ছে। বিরোধীদের কটাক্ষ, এই তো মুখ্যমন্ত্রী বাংলাদেশ থেকেও শিল্প আনতে চাইছেন। এরপর কি বলা যায় তিনি শিল্প বিরোধী? লগ্নি টানতেই তো সম্প্রতি বিশ্ববঙ্গ সম্মেলনের সময় প্রাঙ্গণ জুড়ে দেখা গিয়েছিল মাছের খাবার থেকে শীত বস্ত্রের স্টল। তাই মুড়ি, তেলেভাজা, মাছের খাবার এসব থাকলে কোথায় কোন কারখানায় কি হলো তা নিয়ে মুখ্যমন্ত্রীর মাথা ঘামানোর কি প্রয়োজন? কটাক্ষের সুরে প্রশ্ন বিরোধীদের। এবিপি আনন্দ। আমি বিক্রমদার কাছে আসবো। বিক্রমদা, আপনি পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান ছিলেন। আজকে আপনাকে পড়ে শোনাই রাজ্যের পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল কে শ্রীনাথ ত্রিপাঠীর আজকে যে ভাষণ। বলছেন সিঙ্গাপুরে বাণিজ্য প্রতিনিধি দলের সফল সফরের পর, সফল বলছেন, একটা শিল্পরও কোনো তালিকা নেই। তারপর বলছেন আমার সরকার 2015 সালে বেঙ্গল গ্লোবাল বিজনেস মিট 2015 নামে রাজ্যের সর্বকালের সেরা বিশ্ব বাণিজ্য সম্মেলনের আয়োজন করে, যাতে 20টি দেশের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। শিল্প কোথায়? মানে আমি বলছি অংশগ্রহণ, একটা শিল্পের আপনি নাম বলুন, একটা
যে এইটা সিঙ্গাপুর সফরের পর এইটা এসছে বা সামিট করে এই শিল্পগুলো এসছে। যদি থাকতো তাহলে তো আজকে গভর্নরের রিপোর্টে আসতে পারত, গভর্নরের স্টেটমেন্টে সেটা আসা দরকার ছিল, কারণ স্পেসিফিক্যালি এর জন্য উনি চিফ মিনিস্টার, আমি খুঁজে দেখলাম 40টা গুদামের কথা আছে। হ্যাঁ 40টা গুদাম কিসের, ডিমের না কিসের, হিমঘর বা এই ধরনের। কিন্তু কথা হচ্ছে যে ইন্ডাস্ট্রি করতে গেলে আমি যেটুকু বুঝেছি, আমি বোর্ডের চেয়ারম্যানই ছিলাম না খালি, তার আগে কমার্স ইন্ডাস্ট্রি সেক্রেটারিও ছিলাম, আমি বলতে পারি এ কথা যে বড় ইন্ডাস্ট্রি না হলে কর্মসংস্থানের কোনো উপায় থাকবে না। বড় ইন্ডাস্ট্রি হলে পরে তার সঙ্গে অনুসারী যেটা বলে অ্যানসিলারি, সেগুলো হবে একসঙ্গে মিলে, এগুলো হওয়া, এছাড়া কোনো অল্টারনেটিভ নেই। আজকে যদি বলা হয় যে এগ্রিকালচারে করবে, এগ্রিকালচারের মধ্যে একটা জায়গাতে হতে পারে, সেটা হচ্ছে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, এটা হতে পারে, কিন্তু তার জন্য যে প্রস্তুতি দরকার সেটা কিন্তু আমাদের এখানে পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত আনফরচুনেটলি আমি দেখতে পাইনি। মানে ইনফ্রাস্ট্রাকচার নেই, সেই জন্যই হচ্ছে কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে গভর্নর এতে বলা হয়েছে, এটা যদি আমি কমেন্ট করাটা ঠিক হবে কিনা আমি ঠিক জানি না। গভর্নর তো স্টেটের যে ক্যাবিনেট তারা তৈরি করে দিয়েছেন, সফল ওখানে গিয়েছিলেন এবং এই যে সফর করেছেন সেটা সাফল্যের মাপকাঠি কি সেটা আমাদের জানা দরকার। সাফল্যের মাপকাঠি তখনই হবে যে এতগুলো ইন্ডাস্ট্রি, সেটা সুমন রাইটলি জিজ্ঞেস করলেন, এতগুলো ইন্ডাস্ট্রি হয়েছে, এত টাকা ইনভেস্ট করা হবে, সেগুলো তো কোথাও আমরা দেখতে পাচ্ছি না, একটাও না। হয়েছে কিনা আমি জানি না, অস্বীকার করিনি, কিন্তু আমি বলছি তালিকা কোথায়? আমি তালিকা দিয়েই তবে বলতে হবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যেগুলো এক্সিস্টিং সেগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে, এর ব্যাপারে কোনো কিছু নেই। আর আজকে পাবলিক সেক্টর আন্ডারটেকিং এর ঠিক যে হচ্ছে, পাবলিক সেক্টর আন্ডারটেকিং এর মালিক হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আজকে সেন্ট্রাল পাবলিক সেক্টর আন্ডারটেকিং। তো দিস ইজ এ জিহাদ এগেইনস্ট দিস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, দে শুড টেক নোট অফ ইট, এবং তাদের বলা উচিত যে কি করব আমরা। আজকে এইভাবে ভয় দেখে যদি করা হয়, তাহলে এটা যদি পাবলিক সেক্টর আন্ডারটেকিং এর অবস্থা। মিস্টার নাগরা যখন কালকে অফিসে যাবেন, কিসের নিরাপত্তা? তার বাড়ির পরিজনদের উদ্বেগটা ভাবুন তো। আমি একটা অন্যদিক থেকে বলি, আর এই পুলিশ এবং প্রশাসন যারা ঘটনাটাই অস্বীকার করছে। এক্স্যাক্টলি, আমি একটা অন্যদিক থেকে বলছি যে আজকে অ্যাপার্ট ফ্রম এনিথিং এলস, প্রশাসনের এবং পুলিশের একটা দায়িত্ব রয়েছে, তারা সেটা পালন করছেন এরকম কোনো কিছু বোঝা যাচ্ছে না। যে পুলিশ কমিশনারেটের অফিসের সামনে এই ঘটনাটা ঘটছে এবং পুলিশ নির্বাক হয়ে বসে আছে এবং দেখতে পাচ্ছে এরকম একটা ঘটনা ঘটছে, তার কোনো রকম অ্যাকশন নিচ্ছে না। পুলিশ কমিশনারেটের অফিসের সামনে এই ঘটনাটা ঘটছে এবং পুলিশ নির্বাক হয়ে বসে আছে এবং দেখতে পাচ্ছে এরকম একটা ঘটনা ঘটছে, তার কোনো রকম অ্যাকশন নিচ্ছে না। সেখানে পুলিশ কমিশনার রয়েছেন, তারপরে আরও তারা বড় রয়েছেন, আইজি রয়েছেন, কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। কিসের ভরসায় তারা আগামীকাল যাবেন? আর বাড়িতেই বা কি বলবেন যে তুমি যে যাচ্ছ, তবে কিভাবে ফিরে আসবে তার মহিলারা, বাড়ির মহিলারা বা স্ত্রীরা, মায়েরা এটাকে জিজ্ঞেস করতে পারে না। আজকে আরেকটা কথা বলি, মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে 3টে ডিফারেন্ট ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি থেকে উনি ভেরিফাই করেছেন। মে উই আস্ক দিস কোয়েশ্চেন, which are those independent different agencies from which she has inquired, and in that case she has no faith in the normal procedure. একদম, ইনফ্যাক্ট কালকেই শোনা গেছিল যে রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী তিনি ঘটনার নিন্দা করেছেন। তিনি ঘটনার শুনতে আমার পক্ষে ভালো হতো, এটা পক্ষে শোভন হতো যে আমি এনকোয়ারি করে দেখছি, এটা যদি এরকম হয় তাহলে আমি এই ঘটনা বলুন, এইটুকু বললেই তো। একটা বাক্য শুধু এনার সঙ্গে যোগ করতে চাই, প্রশ্নটা হচ্ছে ওনারা যাবেন কি করে, কিন্তু তুমি যেটা থেকে বিক্রমবাবুকে জিজ্ঞেস করলে যে কোথায় কোন শিল্পটা হয়েছে, আমি শুধু এইখানেই প্রশ্নটা রাখতে চাই যে অ্যাকচুয়ালি এই গুন্ডাবাজি তোলাবাজি দেখার পর কোন শিল্পপতি কিসের ভিত্তিতে আসে? এক মিনিট ধরে নিল সে যে ঠিক আছে গুন্ডাবাজি বাড়লে আমি আদালতে যাব, ওমা ও দেখছে আদালতের বিচারপতিরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাজ্যে কোন ভরসায় শিল্পপতিরা বিনিয়োগ করতে আসবেন? একেবারে আমি মিস্টার মাইতির কাছে যাবো। মিস্টার মাইতি, ভদ্রেশ্বর জুট মিল আমরা দেখলাম সিইও কে খুন হতে হলো,
ভদ্রেশ্বরেরই ভিক্টোরিয়া জুট মিল ম্যানেজারকে মার খেতে হলো, সোনালী চা বাগানের মালিক খুন হলেন। আমি বলছি যে শুধু তো জমি নীতি কিংবা পরিকাঠামোর সমস্যা নয়, একেবারে স্পষ্ট আইন শৃঙ্খলা এবং শিল্পপতিরা যেটা সব থেকে অ্যাভয়েড করতে চান, সব থেকে যেটার থেকে দূরে থাকেন, সেই রকম নিরপেক্ষ প্রশাসনের অভাব। কে আসবেন? হ্যাঁ ঠিকই, আমি আরেকটু যোগ করতে চাই এর সঙ্গে, যে এটা আন্ডার বিআইএফআর এই কোম্পানি স্ট্যান্ডার্ড 1994 সাল থেকে, এটা একটা সিক ইউনিট। ইনফ্যাক্ট বহু লোকে এখান থেকে ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়ে চলে যাচ্ছিল। তারপর অনেক চেষ্টাতে সেপ্টেম্বরে 2010 আমার যতদূর মনে আছে, তখন মমতা ব্যানার্জি তখন রেলওয়ে মিনিস্টার, খানিকটা তার উদ্যোগেই এবং আরো অনেকেই চেষ্টা করে এটাকে আবার ওই রেলওয়ে মিনিস্ট্রির কন্ট্রোলে নিয়ে আসেন। শিল্প দপ্তর থেকে রেলওয়ে মিনিস্ট্রি ট্রান্সফার করা হয় এবং তারপর এটাতে বোধহয় 76 কোটি টাকার একটা ডোলের ব্যবস্থা করে দেন, গ্রান্টের ব্যবস্থা করেন মমতা ব্যানার্জি। আপনি এই কথাটা বললেন, আপনার কাছেই আসবো। তার আগে দ্রুত একবার এই যে ইতিহাসের কথা মিস্টার মাইতি বললেন, ঠিক কি হয়েছিল বার্ন স্ট্যান্ডার্ড ঘিরে আপনাদের সামনে রাখবো। বার্ন সাহেব এখানেই একটি রেলের ওয়ার্কশপ তৈরি করেন। তার কাছ থেকে বাঙালি শিল্পপতি বীরেন মুখোপাধ্যায় এই সংস্থা কিনে নেন। 1976 সালে ইন্দিরা গান্ধীর হাত ধরে জাতীয়করণ হয় বার্ন স্ট্যান্ডার্ডের। 200 বছরেরও বেশি সময়ের পথ চলায় ইতিহাসের বহু অধ্যায়ের সাক্ষী বার্ন স্ট্যান্ডার্ড। কিন্তু সুদীর্ঘ যাত্রায় এই প্রথম সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ পড়ল সংস্থার দরজায়। বার্ন এবং ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোম্পানি কিনে বার্ন স্ট্যান্ডার্ড তৈরি করেন শিল্পপতি বীরেন মুখোপাধ্যায়। 1976 সালে ইন্দিরা গান্ধীর জমানায় এই সংস্থার রাষ্ট্রায়ত্তকরণ হয়। তখনও এই সংস্থা ছিল কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রকের অধীনে। শুরুর দিকে যাত্রাপথ ছিল মোটামুটি মসৃণ, কিন্তু 9এর দশকের গোড়া থেকেই লোকসানের মুখ দেখতে শুরু করে বার্ন স্ট্যান্ডার্ড। 1994 সালে চূড়ান্ত আর্থিক সংকটের মুখোমুখি হওয়া এই কেন্দ্রীয় সরকারি সংস্থাকেই বোর্ড অফ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্সিয়াল রিকনস্ট্রাকশনের অধীনে নিয়ে আসা হয়। বোর্ড ফর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফিনান্সিয়াল রিকনস্ট্রাকশন বা বিআইএফআর এর সুপারিশ অনুযায়ী 1999 সালে বার্ন স্ট্যান্ডার্ডের জন্য একটি আর্থিক প্যাকেজ বরাদ্দ করে কেন্দ্র। তবে তারপর 2001 থেকে 2010 পর্যন্ত সংস্থার জন্য আর কোনো আর্থিক প্যাকেজ বরাদ্দ করা হয়নি। ফলে সংস্থার রুগ্নদশাও বিশেষ কাটেনি। এই প্রেক্ষাপটে 2009 সালের 3রা জুলাই রেল বাজেট বক্তৃতায় তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রেল ওয়াগনের চাহিদা ক্রমাগত বাড়ছে। এই পরিস্থিতিতে বার্ন স্ট্যান্ডার্ডের ওয়াগন ইউনিট অধিগ্রহণের প্রক্রিয়া শুরুর প্রস্তাব দিচ্ছি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় অধিগ্রহণের কথা বললেও শেষমেশ 2010 সালে বার্ন স্ট্যান্ডার্ডের হাওড়া ইউনিট দেখভালের দায়িত্ব নেয় রেল মন্ত্রক। এরপর রেলের তরফে কোনো অনুদান মেলেনি, মেলে কিছু সুযোগ সুবিধা। যেমন এর ফলে রেলের টেন্ডারে অংশ নিতে গেলে কোনো টাকা জমা রাখতে হতো না। এতে রুগ্ন বার্ন স্ট্যান্ডার্ড কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর জায়গা পায়। আর্থিক অনুদান তো ফাইন্যান্সিয়াল রিস্ট্রাকচারিং যখন হচ্ছে, যখন যে পয়সা দিচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেই পয়সাগুলো আসছে। এরকম পিসমিলে কোনো আর্থিক অনুদান দেওয়ার তো কোনো সিস্টেম নেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। একটা মমতা বন্দ্যোপাধ্যায় অ্যানাউন্স করেছিল, ওটা তো ফাইন্যান্সিয়াল রিস্ট্রাকচারিং এর পার্ট, ইট ইজ নট অ্যাজ স্পেশাল কেস। 2010 সালে বিআইএফআর এর সুপারিশে কেন্দ্রের তরফে বার্ন স্ট্যান্ডার্ডের জন্য 75 লক্ষ টাকার আরেকটি প্যাকেজও বরাদ্দ করা হয়। কিন্তু কয়েক বছর যেতে না যেতেই ফের সংকটের মুখোমুখি হয় বার্ন স্ট্যান্ডার্ড। 2013 সালের নভেম্বরে ওয়াগনের দাম এক ধাক্কায় কমে যায় প্রায় 30%। সেই আর্থিক ক্ষতির ধাক্কায় আর সামলে উঠতে পারেনি বিআইএফআর এ চলে যাওয়া 200 বছরের পুরনো এই সংস্থা। তার জেরেই সম্প্রতি 175 জন অস্থায়ী শ্রমিককে ছাঁটাই করা হয়। আর তা ঘিরেই সূত্রপাত বুধবারের অশান্তির। অরিত্রিক ভট্টাচার্য, সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, হাওড়া। হ্যাঁ মিস্টার মাইতি, আসবেন শিল্পপতিরা এই পরিবেশে। আমি যেটা বিশেষ করে বলতে চাই, এই যে কন্ট্রাকচুয়াল লেবারস যাদের ছাঁটাই করা হয়েছে আজকাল 75 জন, 175, ইনফ্যাক্ট সব মিলে ওদের হিসেবে ওরা যা দিচ্ছেন, ওদের লোকেরা ভালো বলতে পারবেন, প্রায় 800 জন ওদের এমপ্লয়ি। তার মধ্যে বেশ কিছু কন্ট্রাকচুয়াল লেবারসও আছে। এই কন্ট্রাকচুয়াল লেবার হায়ার করার একটা পদ্ধতি আছে, আজকাল সারা পৃথিবীতে এটা চালু হয়েছে। যে সরাসরি কোনো ইনস্টিটিউট, বিশেষ করে এটা তো বিআইএফআর এ যাওয়া একটা সিক ইউনিট, এর এমপ্লয়ি হিসেবে কাউকে পার্মানেন্টলি রেখে দেওয়াটা এদের পক্ষে খুবই কষ্টের ব্যাপার। যে কজন পার্মানেন্ট এমপ্লয়ি আছে তারা ছাড়া নতুন যাদের রিক্রুট করা হচ্ছে তারা সবাই কন্ট্রাকচুয়াল লেবার, এবং তাদের রিক্রুট করার পদ্ধতিও হচ্ছে একজন লেবার কন্ট্রাক্টর অ্যাপয়েন্ট করা হয়। সে এই লোকগুলোকে নিয়ে আসে, চুক্তিটা লেবারদের সঙ্গে তার, কোম্পানির নয়। কিন্তু একদম যে লোকগুলো ছাঁটাই হয়েছে তারা লেবার কন্ট্রাক্টরের লেবার, তাদের ছাঁটাই করা হয়েছে, কোম্পানির লেবার নয়। কিন্তু তারা কিন্তু লেবার, আমি বলিনি পুরনো কর্মী যারা পুরনো তারা তো আছেনই, আসুক সেটা, তারা তো পার্মানেন্ট, তাদের কথা তো নয়। 175 যাদের লে অফ করা হয়েছে
তারা কিন্তু কন্ট্রাক্টরের লেবার। মানে উনি ওনার কাছ থেকে শোনা দরকার 175 জন কি পার্মানেন্ট না পার্মানেন্ট? যখন 2002 সালে ম্যাসিভ ভিআর দেওয়া হলো, সেই ভিআর নেওয়া কিছু লোক এই কন্ট্রাক্টরের কাছে চলে গেল। এই ধরুন এখানে আমরা 175 লোক বলছি, এর মধ্যে 100টা আমি আপনাকে মনে করি যে গোপাল ভট্টাচার্য নতুন লোক। গোপাল ভট্টাচার্য 175 পুরোটাই তাহলে অস্থায়ী না মানে পুরোটাই কন্ট্রাক্টর। মূল ঘটনা গোপাল ভট্টাচার্য আমি মনে করি যার নেতৃত্বে এই ব্যাপারটা হচ্ছে এই রিলে হাঙ্গার স্ট্রাইক, সে কিন্তু ভিআরএস নিয়েছে নিজে 2002 সালে। তারপরে এখান থেকে ভিআরএস নিয়ে চলে গেছিল এবং সে বোধহয় কন্ট্রাকচুয়াল লেবার হিসেবে জয়েন করেছিল বলে আমার মনে হয় না, কিন্তু আজকে এই পুরো ব্যাপারটা নেতৃত্বে আছেন তিনি এখন আবার তৃণমূলের অ্যাপয়েন্টেড লোক। তিনি এসে এই সমস্ত এটা পরিচালনা করছেন এবং রিলে হাঙ্গার স্ট্রাইক চালনা করছেন। তার মেসেজ পেয়েই এই লোকেরা যারা অ্যারেস্টেড হলেন, বাকি যারা তারা এলেন, তিনি ডেকে পাঠালেন। তিনি বললেন হয়নি, কারণ মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন কোনো গোলমাল হয়নি, পুলিশ অ্যারেস্ট করবে বলেও মনে হয় না। যার নির্দেশে ওরা এলেন তিনি গোপাল ভট্টাচার্য, উনি ওখানকার প্রাক্তন এমপ্লয়ি, ভিআরএস নিয়ে চলে যান এবং তিনি এই সমস্ত ব্যাপারটা পরিচালনা করছেন। নিঃসন্দেহে দুর্গময় বিজনের কাছে যাবো, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে শিক্ষাক্ষেত্র এবং তার পাশাপাশি শিল্পক্ষেত্রে একের পর এক ঘটনা কিভাবে এই রাজ্যের ছবিটা ক্রমশ মলিন থেকে মলিনতর করছে। দেখুন, শিক্ষা এবং শিল্প যে কোনো রাজ্যের ভাবমূর্তি যে বিষয়গুলির ওপর নির্ভর করে তার অন্যতম হলো এই দুটি। কিন্তু সাম্প্রতিককালে এ রাজ্যের শিক্ষাঙ্গন থেকে শিল্পক্ষেত্র বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে নানা নেতিবাচক কারণে। বারবার ঝরেছে রক্ত। দুদিন আগে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তৃণমূল শিক্ষাকর্মী সংগঠনের মারমুখী সদস্যদের হাত থেকে রেহাই পাননি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে আধিকারিক। কাকদ্বীপ স্কুলের মধ্যে তৃণমূল নেতার হাতে শিক্ষকের আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে। শিক্ষাক্ষেত্রের মতোই গত কয়েক বছরে বারবার রণক্ষেত্র হয়ে উঠেছে শিল্পক্ষেত্র। ৮এর দশকে সিটুর জঙ্গি শ্রমিক আন্দোলনে জেরবার হতে হয়েছিল বহু কারখানা মালিক শিল্পকর্তাকে। অনেকে রাজ্যও ছেড়েছিলেন। তারপর পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়, কিন্তু অনেকেই বলে থাকেন সিঙ্গুরে তৃণমূলের জমি আন্দোলন এবং ন্যানোর চলে যাওয়ার মধ্যে দিয়ে ফের একবার রাজ্যে জঙ্গি আন্দোলনের প্রত্যাবর্তন ঘটে। তারপর থেকে সেই ট্র্যাডিশন চলছে। বন্ধ হয়েছে বহু কারখানা, ঝরেছে রক্ত। 15ই অক্টোবর 2014 কারখানার মধ্যেই পিটিয়ে খুন করা হয় ভদ্রেশ্বরের নর্থ গ্রুপ চটকলের সিইও হরিকুসুম মহেশ্বরীকে। 5ই নভেম্বর 2014 বিশরার হেস্টিংস জুট মিলের শ্রমিকদের ভাঙচুর, জখম পুলিশ কর্মী। 8ই নভেম্বর 2014 ভদ্রেশ্বরের ভিক্টোরিয়া জুট মিলের প্রহিত প্রোডাকশন ম্যানেজার। 22শে নভেম্বর 2014 সোনালী চা বাগানের মালিক রাজেশ ঝুনঝুনওয়ালা খুন। এবার সেই তালিকায় সংযোজন বার্ন স্ট্যান্ডার্ড। এবিপি আনন্দ। বিজনের কাছে যাবো। বিজন, একটা জিনিস তুমি শুনলে খুশি হবে যে এই পশ্চিমবঙ্গের ট্র্যাডিশন তো আজকের নয়, মমতা বন্দ্যোপাধ্যায় 3.5 বছরে হয়নি। যুক্তফ্রন্ট যখন তৈরি হলো, শ্রমমন্ত্রী ছিলেন সুবোধ বন্দ্যোপাধ্যায়, তিনি পুলিশকে বললেন যে আমার অর্ডার ছাড়া কোনো শ্রমিক মালিক সংঘর্ষে বিরোধে তোমরা যাবে না। 1967 সাল। তারপরে কি হলো? ঘেরাও, ছাঁটাই, ক্লোজার, একটার পর একটা কারখানা বন্ধ, বৈঠক হয় না, বৈঠক হলে চুক্তি হয় না, চুক্তি হলে চুক্তি মানা হয় না। এই রকম একটা পর্যায়ে অজয় মুখোপাধ্যায় প্রথম সেই ট্র্যাডিশন ভাঙলেন। কি পরিস্থিতিতে ভাঙলেন? উত্তরপাড়ায় পাশাপাশি দুটো কারখানার শ্রমিকরা পরপর 6 দিন 6 জন শিল্প পরিচালককে আটকে রাখলেন। অজয়বাবু পুলিশকে নির্দেশ দিলেন ওদের উদ্ধার করে নিয়ে এসো। মানে আমি বলছি যে এর পরবর্তী সময়ের শিল্প বন্ধত্বর ইতিহাস আমরা জানি। মানে আমি বলছি এই জন্যেই এই আজকের একটা ছোট্ট ঘটনা নিয়ে যেটা মুখ্যমন্ত্রী বা শাসক দলের নেতারা কোট অ্যান্ড কোট ছোট্ট ঘটনা বলছেন, এতটা উদ্বেগের কারণ আছে। কারণ আমাদের রাজ্যে শিল্পের ছবিটা ভালো নয়, সেই দায় মমতা বন্দ্যোপাধ্যায় নেই ঠিকই, বাম আমলে তারও আগে আমি যুক্তফ্রন্টের সময় বলছি এখান থেকে ট্র্যাডিশন চলছে। এই এক একটা ঘটনা আরো পিছিয়ে দেয় রাজ্যকে। মানবে তুমি? মাঝখানের ঘটনাটা বলুন। হ্যাঁ, যে জঙ্গি আন্দোলন যেটা হয়েছে, জঙ্গি আন্দোলন কোনো অসুবিধা নেই বলতে। আমি বারবার বলেছেন। প্রথমে একটা কথা বলি, যেটা যার মারা হয়েছে যাকে বলে অভিযোগ, যদি অভিযোগ সত্য হয় তাহলে অবশ্যই নিন্দনীয়
এ নিয়ে কোনো প্রশ্ন চিহ্ন নেই। আমি প্রথমে শ্রুতিনাথ বাবু, এইটাই তো মুখ্যমন্ত্রীর কাছ থেকে রাজ্যবাসী শুনতে চেয়েছিল, এই তুমি যেটুকু বললে এইটুকুই। আমি প্রথম শ্রুতিনাথ বাবুর একটা কথা বলি, হিন্দ মোটরের প্রশ্ন তুলেছিলেন। 285 কোটি টাকা দিয়ে জমি বিক্রি করা হয়েছিল, হিন্দ মোটরের পড়ে থাকা জমি, সেটা দিয়ে ঠিক করা হয়েছিল যে আধুনিকীকরণ হবে আর যারা শ্রমিক আছে তাদের বকেয়া মেটানো হবে। কিন্তু সেই আধুনিকীকরণ হলো না, হিন্দ মোটর বন্ধ হলো বাম আমলে, এবং সেটা নথিবদ্ধ। 1, 2 পাট শিল্প এবং প্লাস্টিকের কথা আসছে, পাট শিল্প কেন বন্ধ? হিন্দ মোটর তুমি বললে ওই জমি জলের দরে বিক্রি হয়েছে, জলের দরে বিক্রি হলো এবং আধুনিকীকরণ হলো না, তাহলে হিন্দ মোটর বন্ধ হবে না কি হবে? 2 পাট শিল্প বন্ধ হচ্ছে, বন্ধ হতে চলেছে, অনেকগুলো হচ্ছে। কেন্দ্রীয় সরকার পাটজাত দ্রব্য কতটা বিক্রি করার ব্যবস্থা করছে, কেন্দ্রীয় আইন কি বলছে এটা জানা দরকার। প্লাস্টিক যখন রমরমিয়ে চলছে ভারতবর্ষের চারিদিকে, তখন আমরা সেদিকে যাচ্ছি না, আমরা পাট শিল্প, রুগ্ন পাট শিল্পকে কেন্দ্রীয় সরকার কতটা আর্থিক অনুদান দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করছে সেটা জানতে হবে। ঠিক বলছো, তো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বিজন। কিন্তু নর্থ ব্রুকের এই জুট মিলের সিইও কে পিটিএ মেরে ফেলা হবে, হেস্টিংস জুট মিলের ম্যানেজারকে মারা হবে, এইগুলোকে এটা জাস্টিফাই করে না? আমি কোনো ঘটনা জাস্টিফাই করতে রাজি নই, যে কোনো ঘটনাকে নিন্দনীয় বলতে আমি রাজি। আমি বলছি ল এন্ড অর্ডারটা, এইটার উপরে অবশ্যই আইন শৃঙ্খলাটা আরো বেশি সঠিকভাবে চলবে, এটাই কাম্য। আমি আরেকটা কথাই আসি, আমি বলবো যিনি জেনারেল ম্যানেজার তার যদি আঘাত হয় সেটা যেমন ঠিক নয়, তেমনি 175 জন শ্রমিকের পেটে লাথি মারা হবে সেটাও ঠিক নয়। সেটাও কিন্তু যদি আমি মানে অভিযোগটা উনি যেটা বললেন সেটা সত্যি হয়, আমি বেরিয়ে গেছি ভিআরএস নিয়ে, আবার আমি এসে আন্দোলন করছি এর বিষয়ে, মানে এটারও তো তদন্ত হওয়া দরকার যদি সত্যি হয়। আমি জানি না 175 জনের বাড়ির লোকজন বসে আছে খাবার জন্য, তাদের বাড়িতে খাবার পৌঁছানোর ব্যাপার, এই রুটি রুজির প্রশ্ন, সেটাও আমি বলছি না যে এটা আন্দোলন করা সমান গুরুত্বপূর্ণ, আমি বলছি এটা আন্দোলনের প্রশ্ন নয়, এটা বসে মিটিয়ে নেওয়া দরকার। আন্দোলনও হতে পারে, সমাধান সূত্র বের হোক, জেনারেল ম্যানেজারকে পিটিয়ে নয়, না একদমই নয়। আমি বলছি এটা সমাধান সূত্র আসুক। আরেকটা প্রশ্ন উনি খুব ভালো বলেছেন, যে সবাই বলছেন যে এটাকে ডিলিট করা হয়েছে, যদি ঘটনা সত্য হয় কি মিথ্যে সেটা পরে জানা যাবে। সিসিটিভিতে যে চিত্র আছে সেটা পরবর্তীকালে ওনাদের সিস্টেমে আছে, সেই সিস্টেম থেকে যদি পিকচার আসে তাহলে কিন্তু আসল সত্য প্রকাশিত হবে। আর না যদি না দেখাতে পারে কিন্তু আমি শেষ করতে দিলে না, সেটা হচ্ছে যে ফুটেজ ধরো মার খেয়েছেন, ফুটেজ নেই, সেটা তুমি মিথ্যা বলবে? পুলিশ তদন্ত করে দেখবে না? ধরো ফুটেজ নেই, আমার কথাটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে পুলিশ এবং প্রশাসন যেন নিরপেক্ষ তদন্ত করে কোন রকম মন্তব্য ছাড়া, কোন রকম প্রেজুডিস ছাড়া, ফুটেজ যদি না থাকে তার মানে অপরাধ হয়নি বা তিনি মার খাননি। তুমি আমার বলো বিজন যে একজন জেনারেল ম্যানেজার বা এই এতগুলো লোক মিথ্যে কথা বলবেন? মানে আমি বলছি আমি শুরুতেই তাদের মিথ্যাবাদী, না 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 আমি বলছি মিথ্যাবাদী সাজিয়ে দিলাম, আমি একবার তদন্ত করে দেখলাম না চোখের সামনে ঘটেছে গোটাটা। না আমি সত্যিও বলছি না, আমি বলছি পুরোটা ওনাদের বানানো। যখন আমি আমার পক্ষে বা আমার বিপক্ষে যাবে তখন আমি তো আমার কথাটা বলবো, আমি কারোর কথাটাই সত্য করতে রাজি নই, আমি বিপক্ষে সন্দেহ তালিকায় রাখবো। পরিষ্কার যে তদন্তের আগে এই রাজ্যে রায় দিয়ে দেওয়ার যে প্রবণতা তা দয়া করে বন্ধ হোক। তদন্তের আগে যেন আমরা রায় না দিই, আর সর্বোচ্চ শীর্ষ থেকে যদি সেই রায় আসে নিঃসন্দেহে তদন্ত প্রভাবিত হয়। আমাদের সময় একেবারে শেষ, আপনাদের অনেক ধন্যবাদ। রাজ্যের শিল্পের ছবিটা উজ্জ্বল নয়, কিন্তু আমরা অন্তত প্রার্থনা করতে পারি যে শিল্প পরিচালক যারা আছেন, যারা শ্রমিক আছেন, যারা কর্মচারী আছেন, কারুর ওপর যেন আঘাত না আসে। আমাদের সময় এখানেই শেষ, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল রাত 8টায়। ভালো থাকবেন সবাই। নিবেদন করছে নেচার পিওর রিফাইন্ড রাইস ব্র্যান্ড অয়েল, আপনার হার্টের সত্যিকারের বন্ধু। পাওয়ার্ড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, সফল ক্যারিয়ারের সেরা ঠিকানা। সহযোগী নিবেদক ক্যাপ্টেন 600 EQR, স্ট্রঙ্গার, সেফার, সুপার সেফার, শালিমার শেফ গুঁড়ো মশলা, ডিউপো ফাটেরা।
দানায় দানায় বিপ্লব এবং দ্য সুমিস ইউ ক্যান আই ক্যান উই অল ক্যান।